গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার চলে আসলাম আমার আজকের ক্লাসে। আমার আজকের ক্লাস যেটা আছে, তোমরা যারা এইচএসসি দ্বিতীয় বর্ষে উঠে গেছো, তোমাদের গতিবিদ্যা অর্থাৎ তোমরা স্থিতিবিদ্যা গতিবিদ্যা নিয়ে তোমাদের অনেক টেনশন, অনেকে অনেক কিছু এখনো করতে পারো নাই, তোমাদের সময় স্বল্পতার কারণে হয়তো এটা হয়ে উঠতে পারে না। আমি সোহেল স্যার তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিব। তারই ধারাবাহিকতা আমার আজকের যে টপিক সেটা হলো গতিবিদ্যা। আমাদের 5টা চ্যাপ্টার আছে তৃতীয় পত্রে। এই 5টা চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টারটা যেটা আছে সেটা আমরা গতি নির্ণয়কের যে ব্যাপারগুলো আছে সেই ফর্মুলাগুলো অর্থাৎ যে মেইন ম্যাথগুলো আছে আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো আজকের ধারাবাহিকতায় আগে আমাদের গতিবিদ্যা 9.1 কি ধরনের ফর্মুলা আছে, কি ধরনের বর্ণনা আছে সেগুলো আমি তোমাদেরকে একটু দেখাতে চাচ্ছি। তা ফার্স্ট অফ অল আমরা স্থিতিবিদ্যায় যেগুলো শিখে আসছি গতিবিদ্যায় সেই ফর্মুলাগুলো আমাদের এখানে ইউজ হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা অনেক পড়ে ফেলছি, ফিজিক্সে পড়ছি, স্থিতিবিদ্যায় পড়ছি। তো আমি তোমাদেরকে পর্যায়ক্রমে তোমরা আমার সাথে একটা একটা করে নোট করে নিতে পারো। এই ক্লাসের মাধ্যমে আমি আশা করি গতিবিদ্যার কিছু না কিছু তোমরা সফলতা অর্জন করবে। তো দেখো আমার এখন প্রশ্ন অর্থাৎ আমার এখন যে কাজ, সেই কাজটা হচ্ছে আমি গতিবিদ্যার থিওরি তোমাদেরকে দেখাতে চাচ্ছি। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে ফার্স্ট কাজ হচ্ছে আমরা জানি দুইটা গতি মানে দুইটা বেগ যদি পরস্পর আলফা কোণে ক্রিয়া করে, পরস্পর আলফা কোণে ক্রিয়া করে, অর্থাৎ একটা যদি ইউ ধরি আর একটা ভি ধরলাম এবং এদের মধ্যবর্তী কোণ যদি আলফা ধরি, তো এখানকার যে লব্ধি, এই লব্ধিটা নির্ণয় করব আমরা কিসের সাহায্যে? আমরা সবাই জানি আমরা সামুদ্রিক সূত্রের সাহায্যে আমরা এটার লব্ধির মান ও দিক নির্ণয় করতে পারি। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের দেখো লব্ধি যদি ডাব্লু হয় এবং এই লব্ধিটা যদি ইউ এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে আমাদের লব্ধির মান আমরা কিভাবে নির্ণয় করব? দেখো লব্ধির মান আমরা নির্ণয় করব, লব্ধির মানকে আমরা ডাব্লু দিয়ে প্রকাশ করছি। এটা আমাদের কিভাবে আসে? তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা। এটা হলো আমাদের মেন, আমরা যারা ফিজিক্সে পড়ে আসছি সবারই এটাই ছিল, আমিও তোমাদেরকে এটা দেখাচ্ছি। তো এখানে দেখো লব্ধির মান হলো এটা। এখন আমি যদি লব্ধির দিক বের করতে চাই, লব্ধির দিককে আমরা প্রকাশ করি tan থিটা দ্বারা। দেখো tan থিটা ইকুয়াল টু আমরা জানি ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা, ভি সাইন আলফা বাই ইউ প্লাস ভি কজ আলফা। এটা ছিল লব্ধির মান ও লব্ধির দিক। মাই ডিয়ার স্টুডেন্টস, এ ধরনের বর্ণনা, এ ধরনের প্রমাণ আমরা অসংখ্যবার পড়েছি। আমি তোমাদেরকে জাস্ট এই চ্যাপ্টারের অর্থাৎ আমাদের এখানে যে 9.1 চ্যাপ্টারটা আছে, 9.1 কি কি ফর্মুলা আছে একটু একটু করে তোমাদেরকে আমি দেখানোর ট্রাই করব। তো দেখো এটা আমার ছিল প্রথম সূত্র। সেকেন্ড আমাদের কি? সেকেন্ড বলছে দুটি বেগ যদি পরস্পর একই দিকে ক্রিয়া করে, দেখো এখানে ইউ আর ভি যদি এরা পরস্পর একই দিকে ক্রিয়া করে, এখানে আলফার মান 0, সেক্ষেত্রে আমরা লব্ধির মান এখানে অনেকভাবে প্রমাণ করা যায়, আমরা এই প্রমাণে যাব না। আমরা জানি সেক্ষেত্রে লব্ধির মান হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু ইউ প্লাস ভি, আর লব্ধির দিক হলো 0 ডিগ্রি। নোট করে নিতে পারেন আপনারা আমার সাথে। নাম্বার 3 বলা হচ্ছে দুটা বেগ যদি পরস্পর বিপরীত দিকে রওনা হয় বা দুটা বেগ যদি বিপরীত দিকে থাকে, অর্থাৎ এটা ইউ এটা ভি, তাহলে এদের মধ্যবর্তী কোণ হলো 180 এবং সেক্ষেত্রে লব্ধির মানটা আমাদের কি আসবে? ইউ মাইনাস ভি। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে বলা থাকবে ইউ এর মানটা ভি থেকে বড় এবং লব্ধির দিক যেটা আসবে, লব্ধির দিকটা হচ্ছে 0 ডিগ্রি। এভাবে আমরা যদি পরেরটাতে যাই যে দুইটা বেগ যদি পরস্পর লম্বভাবে ক্রিয়া করে, নাম্বার 4 দেখো দুইটা বেগ যদি পরস্পর লম্বভাবে ক্রিয়া করে, তার মানে এটা যদি ইউ ধরি এটা যদি ভি ধরি, তাহলে লব্ধির মানটা কিভাবে আসবে? লব্ধির মান হবে ডাব্লু ইকুয়াল টু, তোমরা আমার সাথে নোট করে নিতে পারো, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, আর লব্ধির দিক অর্থাৎ tan থিটা ইকুয়াল টু কি আসবে? ভি বাই, এখানে আমাদের যেটা আসবে ভি সাইন 90 মানে 1, আর ইউ প্লাস ভি কজ আলফা অর্থাৎ ভি বাই ইউ, অর্থাৎ থিটা সমান আমরা এখানে পাবো tan ইনভার্স ভি বাই ইউ। পরবর্তী আমাদের 5 নম্বর যে ফর্মুলা দেখো বলা হচ্ছে সমমানের দুটি বেগ অর্থাৎ এটা যদি ইউ হয় এবং এদের লব্ধি যদি ডাব্লু হয়, তাহলে এই ডাব্লু এই মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে থিটার মানটা কি হবে? থিটা ইকুয়াল টু আলফা বাই 2, থিটা ইকুয়াল টু আলফা বাই 2। এখন আমার প্রশ্ন, আমি দেখো যদি 6 নম্বরে যাই, আমাদের লম্বাংশের উপপাদ্য বলে বিস্তারিত স্থিতিবিদ্যায় 8.2-তে আছে। আমি এত কালক্ষেপণ করব না, আমি শুধু জাস্ট ফর্মুলাগুলো তোমাদেরকে একটু দেখানো ট্রাই করি। তো দেখো বলা হচ্ছে লম্বাংশের উপপাদ্য পড়তে গেলে অনেক জ্যামিতিক ব্যাখ্যা আছে, আমি সেই ব্যাখ্যায় না যেয়ে তোমাদেরকে জাস্ট একটা টপিক দেখাই দিই। দেখো বলা হচ্ছে দুইটা বেগ যদি পরস্পর
মনে করো ইউ আর ভি, এই দুইটা বেগ পরস্পর আলফা কোণে ক্রিয়া করে এবং এদের মধ্যবর্তী কোণ যদি আমি ধরি ডাব্লু এবং এই দিক যদি ইউ এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, তা লম্বাংশের উপপাদ্য বলছে কোনো নির্দিষ্ট দিকে দুই বা ততোধিক, এটা ইউভি হয়ে ততোধিক বল হতে পারে, ইউভি না হয় ডাব্লু জেড, এরকম অসংখ্য বল হতে পারে, সবগুলো বলকে নিয়েই আমাদের লম্বাংশের উপপাদ্য। তো লম্বাংশের উপপাদ্য যেটা আসছে যে কোনো নির্দিষ্ট দিকে এই যে দুইটা বল, এই দুইটা বলের লম্বাংশের বীজগাণিতিক যোগফল একই দিকে, অর্থাৎ আমি যে দিকটাই ধরবো সেই দিকে তাদের লব্ধির লম্বাংশের সমান হবে। এখন আমরা লম্বাংশ ফিজিক্সে পড়ে আসছি, লম্বাংশের দুইটা ফর্মুলা, একটা হলো অনুভূমিক উপাংশ আর একটা হলো উলম্ব উপাংশ। অনুভূমিক বরাবর মানে আমরা কস ধরি, উলম্ব বরাবর আমরা সাইন ধরি। তো তোমরা জাস্ট এখানে এই লম্বাংশের উপপাদ্যে একটু নিয়ে নাও যে অনুভূমিক বরাবর অর্থাৎ ইউ বরাবর যদি ধরি, অনুভূমিক বা ইউ এর দিক বরাবর যদি আমরা ধরি, তাহলে আমাদের এখানে দুইটা ফর্মুলা আসে, একটা হলো দিক বরাবর আর একটা হলো উলম্ব বরাবর। তা দিক বরাবর যদি আমরা ধরি, দেখো ইউ কস 0 প্লাস ভি কস আলফা ইকুয়াল টু ডাব্লু কস থিটা। একটু খেয়াল করে দেখো যে দুইটা বল, একটা ইউ এর সাথে 0, ভি ইউ এর সাথে আলফা, কিন্তু ডাব্লু ইউ এর সাথে কি কোণ উৎপন্ন করতেছে? থিটা। এটাই হলো আমাদের অনুভূমিক লম্বাংশের উপপাদ্য। আমরা যদি উলম্ব উপাংশ যাই তাহলে কি আসে দেখো, উলম্ব হলো ইউ সাইন 0 প্লাস ভি সাইন আলফা ইকুয়াল টু ডাব্লু সাইন থিটা। অর্থাৎ আমরা এই ধরনের ফর্মুলা দিয়ে, অর্থাৎ এই লম্বাংশের উপপাদ্য দিয়েই আমরা এই 9.1 অর্থাৎ এই কটা ফর্মুলা দিয়ে আমরা 9.1 ম্যাথগুলোকে সলিউশন করতে পারি। তো সবাই আমার সাথে থাকো, দেখো আমি কিভাবে একটা একটা করে তোমাদের ম্যাথগুলো দেখানোর চেষ্টা। আমি তোমাদেরকে যে ম্যাথটা দেখাতে চাচ্ছি, এখানে আমাদের পর্যায়ক্রমে একটা ম্যাথ, অর্থাৎ এই চ্যাপ্টারে যতগুলো ইম্পর্টেন্ট ম্যাথ আছে আমি চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর জন্য। ধারাবাহিকভাবে প্রথম অঙ্কটা আসছে, প্রমাণ করো দুটি বেগের বৃহত্তম লব্ধি এদের ক্ষুদ্রতম লব্ধির n গুণ। বৃহত্তম লব্ধি ক্ষুদ্রতম লব্ধির n গুণ। বেগদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা হলে লব্ধি বেগের মান এদের সমষ্টির অর্ধেক। প্রমাণ করো যে cos আলফা ইকুয়াল টু n স্কয়ার প্লাস 2 ডিভাইডেড বাই 2 অন মাইনাস n স্কয়ার। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি এটাকে সমাধান করতে চাই, দেখো তো আমরা এখানে বলতে পারি পরস্পর আলফা কোণে, তোমরা আমার সাথে লিখে নিতে পারো পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল। দেখো দুইটা বেগ ধরে নিলাম, ইউ ও ভি, বেগদ্বয়ের লব্ধি হলো ডাব্লু। ইউভি বেগদ্বয়ের লব্ধি হচ্ছে ডাব্লু। তো আমাদের এখানে যে প্রশ্নগুলো আসছে বলছে বৃহত্তম লব্ধি ক্ষুদ্রতম লব্ধির n গুণ। তাহলে বৃহত্তম লব্ধির সমান আমরা কি জানি, প্রশ্ন মতে আমরা এখানে যত শর্ট করে লিখতে পারি আমাদের জন্য ভালো। দেখো বৃহত্তম লব্ধি হলো ইউ প্লাস ভি, ক্ষুদ্রতম লব্ধির n গুণ। এখানে আমরা বলবো ইউ ভি থেকে বড়। আরেকটা প্রশ্ন বলছে যে লব্ধি বেগের মান অর্থাৎ ডাব্লু এর মান এদের সমষ্টির অর্ধেক। দেখো আমি তোমাদেরকে যদি একটু নোটিস করে দিই, এখানে বলছে বৃহত্তম লব্ধি ক্ষুদ্রতম লব্ধির n গুণ, আর সমষ্টি লব্ধির মান হলো সমষ্টির অর্ধেক। তো আমাদের এখানে যে কাজটা, আমরা যদি এখানে ইউ মাইনাস ভিটা সাইডে ধরে নিই যে ইউ মাইনাস ভি ইকুয়াল টু এম, আমি আমার হিসাবের সুবিধার জন্য আমি ধরে নিচ্ছি যে ইউ মাইনাস ভি ইকুয়াল টু এম, তাহলে ইউ প্লাস ভি এর মানটা কি আসছে দেখেন তো স্যার, এটার মান আসছে mn। এটাও আমাদের মাথায় রাখবো। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের দেখো লব্ধি বেগের মান এদের সমষ্টির অর্ধেক হয়, সেক্ষেত্রে আমরা এখানে সামুদ্রিকের সূত্র ইউজ করতে পারবো। সামুদ্রিকের সূত্রটা কি আমরা লিখে ফেলি, a স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা। তো দেখো আমাদের এখানে এটাও বলেছে যে ডাব্লু এর মান হচ্ছে ইউ প্লাস ভি বাই 2 রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা। আমাদের কিন্তু টার্গেট সবসময় এটা প্রমাণ করতে হবে, আমাদের টার্গেটটা কি, এটা নিয়ে আসতে হবে। তো দেখো ইউ প্লাস ভি মানে কি mn, এবং আমি সাথে সাথে যদি সেগুলোকে বর্গ করে দিই তাহলে দেখো mn স্কোয়ার বাই 4, এটা রুট ক্যান্সেল হয়ে গেল, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা। তো আমাদের এখান থেকে যদি আমি একটা 2 ওই পাশে নিয়ে যাই, অর্থাৎ mn স্কোয়ার বাই 2, দেখো আমি যদি 2 নিয়ে যাই, আমরা সবাই জানি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, আর এখানে আসে 4uv cos আলফা। আমরা 9-10-এ ইতিমধ্যে জানি 2u স্কোয়ার প্লাস ভি স্কোয়ারের ফর্মুলাটা কি হবে, আর আমরা 4uv এটার ফর্মুলা কি হবে আমরা একটু চেক করে নিই। তো দেখো আমাদের এখানে কি আসছে, আমাদের বাম পক্ষে আসছে m স্কোয়ার n স্কোয়ার বাই 2, আর এটা কি আসে, এটা দেখো 2u স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। আমরা সবাই যদি না ভুল করি তাহলে সূত্রটা দেখো তো সবাই আমার সাথে, ইউ প্লাস ভি হোল স্কোয়ার ইউ মাইনাস ভি হোল স্কোয়ার, এটা একটা মান। আরেকটা হলো 4uv সূত্রটা কি স্যার, একই জিনিস,
ইউ প্লাস ভি হোল স্কোয়ার মাইনাস ইউ মাইনাস ভি হোল স্কোয়ার ইন্টু কজ আলফা। তো দেখো তো আমরা যদি এটারই ধারাবাহিকতায় যাই তাহলে আমাদের এখানে কি বিষয়টা আসছে দেখো তো, এম স্কোয়ার এন স্কোয়ার বাই 2 ইকুয়াল টু, তো দেখো আমাদের এখানে যেটা আসছে ইউ প্লাস ভি, মানে আমরা এখানে মানটা যদি বসাই, দেখো এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস ইউ ভি, মানে আমরা ইউ মাইনাস ভি মানে এম স্কোয়ার ধরে নিয়েছি, তাহলে এটা হলো এম স্কোয়ার। নাও আমরা যদি এটাতে লিখি দেখো তো, এম স্কোয়ার এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ইন্টু কজ আলফা। তো এই ক্ষেত্রে আমাদের দেখো তো আমরা উভয় পক্ষ থেকে এম স্কোয়ার ক্যান্সেল করলে দেখো তো এন স্কোয়ার বাই 2 থাকে, এখানে থাকে এন স্কোয়ার প্লাস 1, এরপরে প্লাস এখানে থাকে এন স্কোয়ার মাইনাস 1 কজ আলফা। আমাদের টার্গেট হলো কজ আলফা বের করা, তাহলে আমরা দেখো তো এই পাশে যদি এটা রেখে দিই, এন স্কোয়ার মাইনাস 1 কজ আলফা রেখে দিলাম, এগুলোকে এই পাশে নিয়ে আসলাম, এন স্কোয়ার বাই 2 মাইনাস এন স্কোয়ার প্লাস 1। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি দেখো তো লসাগু 2, এন স্কোয়ার মাইনাস 2 এন স্কোয়ার মাইনাস 2, তাহলে আমাদের এখানে থাকছে কি এন স্কোয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই 2। আমরা পরবর্তীতে যেটা আসছে কজ আলফা যদি রাখি, দেখো মাইনাস কমন নিয়ে নিলাম, এন স্কোয়ার প্লাস 2 আর নিচে 2 এন স্কোয়ার মাইনাস 1। তো আমরা এই মাইনাসটাকে যদি এই মাইনাসটা যদি আমরা এটা গুণ করে দিই তাহলে দেখো তো কজ আলফা সমান কি আসছে, এন স্কোয়ার প্লাস 2, আর এই মাইনাসটা নিচের এটার সাথে গুণ হবে, অর্থাৎ 2 ইন্টু 1 মাইনাস এন স্কোয়ার। এটাই ছিল আমার এই প্রশ্নের অ্যান্সার। এবং এইভাবে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, এবং এটা তোমরা বুঝবে, কিন্তু বাট এক্সাম দিতে গেলে তোমাদের ভুল হওয়ার চান্স থাকে বেশি, তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা। আমি পরের অঙ্কে যাব। কোশ্চেন আমি বোর্ডে লিখছি যে স্রোত না থাকলে স্রোত যদি না থাকে এক ব্যক্তি 100 মিটার চড়া একটা নদী সাঁতার দিয়ে সোজাসুজি 4 মিনিটে পার হয়, আর স্রোত যদি থাকে তার 5 মিনিট পার হয়, 5 মিনিট লাগে পার হতে। স্রোতের গতিবেগ নির্ণয় করো। তা আমরা যদি এই নদী নৌকা স্রোতের ম্যাথ করতে চাই তাহলে আমাদেরকে সবসময় একটু ছবি ড্র করে করতে হবে। দেখো তো এটা আমি যদি নদী ধরে নিই, এই নদীর প্রস্থ, অর্থাৎ এই নদীর প্রস্থটা হচ্ছে, দূরত্বটা হচ্ছে এই পার আর এই পারের ডিস্টেন্সটা হচ্ছে 100 মিটার। বরং এই 100 মিটার চড়া একটা নদী পার হতে তার 4 মিনিট টাইম লাগে যদি স্রোত না থাকে। মাই ডিয়ার স্টুডেন্ট, যদি স্রোত না থাকে তাহলে সাঁতারুর বেগেই যাবে, আর যদি স্রোত থাকে সাঁতারুকে লব্ধি বেগে, অর্থাৎ স্রোতের সাথে যে বেগটা হবে সেটা লব্ধি বেগে তাকে পার হতে হবে। তাহলে আমাদের এখানে দেখো 100 মিটার চওড়া একটা রাস্তা, 100 মিটার চওড়া নদী, সেই নদী পার হতে সাঁতারুর টাইম লাগছে কত, 4 মিনিট। আমরা খুব সহজভাবে এখানে অ্যান্সার দিয়ে দেবো। দেখো স্রোত না থাকলে যে বেগটা থাকবে সেটাকে আমরা বলি সাঁতারুর বেগ। দেখো আমি যদি লিখি স্রোত না থাকলে সাঁতারুর বেগ কত আসবে, আমি সাঁতারুর বেগকে ভি ধরলাম 100 ডিভাইডেড বাই 4, অর্থাৎ 25 মিনিট পার বা মিটার, এখানে 100 মিটার 25 মিটার পার মিনিট এটা ধরে নিলাম। তো এখন দেখো স্রোত যদি থাকে তাহলে সাঁতারুর বেগ কত, যেহেতু যে কোনো ব্যাপারে আমাদের স্রোত যদি থাকে তাহলে সাঁতারুকে ওই সোজাসুজি পথ যেতে গেলে তাকে লব্ধি বেগে যেতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এখানে একটা ছবি যদি আঁকি, দেখো তো এটাকে যদি সাঁতারুর বেগ ভি ধরি, অর্থাৎ এটাকে যদি আমরা স্রোতের বেগ ইউ ধরি, আর লব্ধি বেগ মানে কি, এটাকে আমরা ডাব্লু ধরলাম। তো দেখো স্রোত না থাকলে সাঁতারুর বেগ হলো এত, আর যদি স্রোত থাকলে সাঁতারুকে লব্ধি বেগে যেতে হবে, তখন লব্ধি বেগটা কি আসবে, ডাব্লু। লব্ধি বেগ ডাব্লু হবে, ডাব্লুর ভ্যালুটা কত স্যার, 100 ডিভাইডেড বাই 5, অর্থাৎ 20 মিটার পার মিনিট। এখন কথা হলো সাঁতারুর বেগ, স্রোতের বেগ কত। তো দেখো তো আমি যদি এইটাকে সামুদ্রিক সূত্রের সাহায্যে প্রকাশ করি, সামুদ্রিক সূত্রের সাহায্যে যদি দেখো তো আমি যদি এটাকে দেখাই, এটা হলো সাঁতারুর বেগ, এটা হলো লব্ধি বেগ, আর এটা হলো স্রোতের বেগ। এটাকে যদি আমরা অল্টারনেট করি তাহলে এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ ড্র করতে পারি। এই সমকোণী ত্রিভুজকে আমরা যদি নাম দিয়ে দিই ABCD, একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে দেখো তো ACD, অর্থাৎ আমি এটাকে বলতে পারি ত্রিভুজ ADC একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের মাধ্যমে আমরা খুব সহজে দেখো তো পিথাগোরাসের উপপাদ্য ইউজ করি, AD স্কোয়ার প্লাস DC স্কোয়ার প্লাস AC স্কোয়ার। তো আমাদের কাজ হলো এখান থেকে DC স্কোয়ার বের করা। DC স্কোয়ার মানে কি, AD স্কোয়ার মাইনাস AC স্কোয়ার। তাহলে AD মানে কি স্যার, V স্কোয়ার মাইনাস AC মানে কি স্যার, W। তা V এর ভ্যালু কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি 25, তার হোল স্কোয়ার, আর W এর ভ্যালু হলো 20 স্কোয়ার। তো এখান থেকে আমরা পাই 225। নাও ফর DC মানে 15 মিটার পার মিনিট,
অর্থাৎ আমাদের এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে 15, অর্থাৎ স্রোতের গতিবেগ কত? 15 মিটার পার মিনিট। আমি তোমাদের পরবর্তী ম্যাথটা দেখাচ্ছি। পরবর্তী ম্যাথটা কি কোশ্চেন? সোজাসুজি একটি নদী পার হতে একজন সাঁতারুর টি1 সেকেন্ড সময় লাগে। আমি যদি এটাকে ছবির মাধ্যমে দেখাই, দেখো এখানে সোজাসুজি পার হতে একজন সাঁতারুর টি1 সেকেন্ড সময় লাগে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের খেয়াল করতে হবে সোজাসুজি পার হতে গেলে তাকে লব্ধি বেগে যেতে হবে। যেহেতু নদীতে বলাই হয়েছে স্রোত আছে, স্রোত রিলেটেড আছে, যদি এখানে উল্লেখ থাকতো স্রোত না থাকে তাহলে আমাদের ওটা সাঁতারুর বেগ, বাট স্রোত আছে, স্রোতের কথা যদি উল্লেখ নাও থাকে তাহলে তোমাকে বুঝতে হবে এখান থেকে এখানে পার হতে গেলে তোমাকে স্রোত অতিক্রম করতে হবে। তাহলে সোজাসুজি নদী পার হতে গেলে একজন সাঁতারুর টি1 সেকেন্ড সময় লাগে। অর্থাৎ আমি যদি সোজাসুজি সাঁতারুকে যেতে হয় তাহলে সাঁতারু এই বেগে যাবে। তো এইটাকে আমরা বলি সাঁতারুর বেগকে ধরে নিচ্ছি ইউ, আর স্রোতের বেগকে ধরে নিচ্ছি স্রোতের বেগকে ধরে নিচ্ছি ভি, আর এটা হলো আমাদের সেই লব্ধি বেগ। তো দেখো আমাদের বলা হচ্ছে সোজাসুজি একটি নদী পার হতে একজন সাঁতারুর টি1 সেকেন্ড সময় লাগে, আর স্রোতের অনুকূলে মানে কি? স্রোত যেদিকে যাবে ওই লোকও যদি যায় বা সাঁতারু যদি সেম বরাবর যায় তাহলে তার টি2 সেকেন্ড সময় লাগে। এখন সাঁতার গতিবেগ ইউ আর স্রোতের গতিবেগ ভি হলে দেখাও যে টি1 টি2 ইকুয়াল টু এত। তা আমি যদি এটাকে আবার সেই সামুদ্রিকের সূত্রের সাহায্যে ধরে নিই তাহলে আমাদের ব্যাপারটা কেমন আসে দেখো। আমি সামুদ্রিকটাকে একটু মার্কিং করি এ বি সি ডি, এবং কোনটা কি মাই ডিয়ার স্টুডেন্টস আমার মনে হয় তোমাদের এটা খুব ভালোভাবে ক্লিয়ার। তাহলে আমাদের এখানে দেখো আমরা ধরে নিচ্ছি যে নদীর যে প্রস্থ, অর্থাৎ সোজাসুজি যেতে গেলে নদীটা এখান থেকে এখানে যেতে গেলে তার ডিস্টেন্সটা কত সেটা আগে বের করে নিই। যে এত এখানে কোনো বেগ টেক কোনো কিছু নেই, আমি ধরে নিলাম নদীর প্রস্থ ডি কিলোমিটার। এখন সোজাসুজি যদি নৌকা যেতে হয়, দেখো সোজাসুজি যেতে হলে তোমাকে স্রোতের বেগে যেতে হবে, এই স্রোতের মানে লব্ধি বেগে যেতে হবে। তাহলে সোজাসুজি যাইতে গেলে আমাদের যে টাইমটা আমরা সবাই জানি এস ইকুয়াল টু ভিটি। তো মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের এখানে ভি মানে ডাব্লু হবে। তাহলে আমরা এখান থেকে লিখি দেখো ডি ইকুয়াল টু ডাব্লু টি1। আমি এখন যদি টি1টা বের করি দেখো ডি বাই ডাব্লু। এখন আমি ডাব্লু কিভাবে বের করব? ডাব্লু বের করার সিস্টেম হচ্ছে আমি যদি এখানে সমকোণী ত্রিভুজ ধরি, দেখো এসিডি হতে পাই আমি কি পাচ্ছি? এসিডি হতে যদি আমরা এটা নিয়ে আসি, দেখো ইউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ইকুয়াল টু পিথাগোরাসের উপপাদ্য ই স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস ডাব্লু স্কোয়ার। তাহলে আমি যদি ডাব্লু স্কোয়ার বের করি, দেখো ই স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, তাহলে ডাব্লু মানে কি? রুট ওভার ই স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। অর্থাৎ আমি এখানে ডাব্লুর ভ্যালুটা বসাই দিই, দেখো রুট ওভার ই স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এটা হলো আমাদের প্রথমে সোজাসুজি একটি নদী পার হতে একজন সাঁতারুর টি1 সেকেন্ড লাগে, সেই টি1 টাইমটা আমি বের করে নিলাম ডি বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এখন বলছে স্রোতের অনুকূলে। তো মাই ডিয়ার স্টুডেন্টস দেখো স্রোতের অনুকূলে যদি যেতে হয়, অর্থাৎ স্রোতের অনুকূল মানে আমরা জানি স্রোত যেদিকে সাঁতারু সেদিকে, তাহলে সেক্ষেত্রে আমাদের লব্ধি বেগ, অর্থাৎ সেক্ষেত্রে বেগটা কি পাবো? লব্ধি বেগটা পাবো ইউ প্লাস ভি, এবং এক্ষেত্রে টাইম লাগছে কত স্যার? টি2। তাহলে আমরা যদি টি2টা বের করি, দেখো টি2 ইকুয়াল টু কি? ডি বাই ইউ প্লাস ভি। এটা হলো আমাদের 2 নম্বর। আমাদের প্রমাণ করতে বলছে টি1 ইস টু টি2। তাহলে আমরা দেখো তো খুব ভালো করে 1 আর 2 যদি ভাগ করে দিই তাহলে ব্যাপারটা কি আসে? টি1 বাই টি2। তাহলে টি1 এর মানটা কত? ডি বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, নিচে হলো ডি বাই রুট বাই ইউ প্লাস ভি। তাহলে আমাদের উপরে চলে যায় দেখো ইউ প্লাস ভি, নিচে রুট ওভার ই স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তাহলে আমাদের এখানে আরও ক্লিয়ার হয়ে যাবে, দেখো টি1 বাই টি2 ইকুয়াল টু রুট ওভার ইউ প্লাস ভি ডিভাইডেড বাই রুট ওভার ইউ মাইনাস ভি। টি1 ইস টু টি2 সমান সমান রুট ওভার ইউ প্লাস ভি ইস টু রুট ওভার ইউ মাইনাস ভি। এটা ছিল আমার 3 নম্বর প্রশ্নের অ্যান্সার। আমি আরও একটা প্রশ্নের অ্যান্সার দেবো, দিয়ে আমার আজকের 2টা ক্লাসের মাধ্যমে আমি তোমাদের 9.1 শেষ করব। তো দেখো আমাদের 4 নম্বর আরও একটা প্রশ্ন আমি অ্যাড করলাম। দেখো কোনো বিন্দুতে ক্রিয়ারত ইউ ও ভি বেগের লব্ধি ডাব্লু, ইউ এর দিক বরাবর ডাব্লু এর লম্বাংশের পরিমাণ ভি হলে প্রমাণ করো যে বেগ দুটির অন্তর্গত কোণ। যেটা চেয়েছে cos ইনভার্স ইউ মাইনাস ভি বাই ভি, এবং ডাব্লু ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার টু ইউ ভি। তো মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের এখানে দেখো আমরা যদি এটাকে কোনো ছবির সাহায্যে আঁকতে চাই তাহলে আমরা লিখি এটা হলো ইউ, এটা হলো ভি। তাহলে এই কাজটা আমরা যদি দেখো ইউ ডাব্লু লব্ধি হলো ডাব্লু, এবং আমরা এদের মধ্যবর্তী কোণ আলফা ধরলাম, এবং এই কোণটার মান ধরলাম ডাব্লু। তো মাই ডিয়ার স্টুডেন্টস এটার ভ্যালু ধরলাম থিটা। তো এখানে আমাদের দেখো পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল
আমাদের দুইটা বেগ, বেগের মানটা কি কি, ইউ আর ভি, ইউ ও ভি। তাহলে এখানে আমরা যদি লব্ধি বের করি ডাব্লিউ ইকুয়াল টু কি, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা। তো আমাদের এখানে কোশ্চেনই বলে দিয়েছে যে ইউ এর দিক বরাবর লম্বাংশের পরিমাণ ভি। তাহলে আমরা দেখো ইউ এর দিক বরাবর যদি লম্বাংশ নিই, ইউ এর দিক বরাবর, এখানে ইউ এর দিক বরাবর লম্বাংশ, তো আমাদের এখানে কাজ কি দেখো তো, ইউ এর সাথে কি কোণ উৎপন্ন করে, 0। ভি ইউ এর সাথে কি কোণ উৎপন্ন করে, ভি কজ আলফা। ডাব্লিউ ইউ এর সাথে কি কোণ উৎপন্ন করে, থিটা। তো আমাদের ডাব্লিউ কজ থিটার ভ্যালু দিয়েছে ভি, তাহলে ইউ প্লাস ভি কজ আলফা। আমরা যদি এখান থেকে কজ আলফার মানটা বের করি, দেখো ভি মাইনাস ইউ বাই ভি। অলরেডি আমাদের প্রথম প্রশ্নে যে অ্যান্সার সেটা চলে আসছে। এইভাবে আমরা যদি এখানে আলফার ভ্যালুটা বের করি, দেখো কজ ইনভার্স ভি মাইনাস ইউ বাই ভি, ভি মাইনাস ইউ বাই ভি। এরপরে আমাদের এখানে ডাব্লু মানটা চেয়েছে, ডাব্লু সমান সমান কি, রুট ওভার দেখো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা খেয়াল করি দেখো তো ভি কজ আলফা মানে কি, ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ। তাহলে এখানে আমরা যদি এটাকে লিখে দেখো ই স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি মাইনাস 2 ইউ স্কোয়ার। এটা ছিল আমাদের আজকের, দেখো তো ভি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার প্লাস 2 ইউ ভি, 2 ইউ ভি, ই স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। দেখো এখানে আমাদের ভি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার আসবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি এখানে ভি কজ দেখো ভি মাইনাস ইউ, তাহলে 2 ইউ ভি মাইনাস 2 ইউ ভি স্কোয়ার। এখান থেকে বাকিটা আমরা এখান থেকে এই অ্যান্সারটা করে ফেলবো। এটাই ছিল আমার আজকের গতিবিদ্যার প্রথম ক্লাসের সলিউশনগুলো আমি তোমাদেরকে দিলাম একে একে ধাপে ধাপে। অর্থাৎ আমি আরেকটা ক্লাসের মাধ্যমে তোমাদের গতিবিদ্যার যে মেইন যে ম্যাথগুলো আছে আমি পর্যায়ক্রমে তোমাদেরকে সেগুলোকে দেবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ক্লাসে নতুন টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।